नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকে 16 নাম্বার প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদেরকে যে মকটা দিয়েছিলাম, অর্থাৎ প্র্যাকটিস সেট 16 এবং মক প্রশ্নগুলো একই, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব আজকে, ঠিক আছে। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, ইন্ডিয়ান হোম রুল লিগকে প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, নাকি সরোজিনী নাইডু, নাকি মহাত্মা গান্ধী। দেখো, তোমরা এখানে কিন্তু বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের মধ্যে কনফিউজড হতে পারো, কিন্তু যখন দেখবে যে এই যে লিগটাকে প্রতিষ্ঠা করে, তখন সেখানে উত্তর হবে কিন্তু বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। ইন্ডিয়ান হোম রুল লিগ প্রতিষ্ঠা করেন কে? বাল গঙ্গাধর তিলক। কিন্তু যদি বলা হয় যে ইন্ডিয়ান হোম রুল মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্টটা কে চালু করে, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত, ঠিক আছে, অ্যানি বেসান্ত। এটা কিন্তু মনে রাখবে। এবং এই যে হোম রুল লিগ, এটির স্থাপনা হয়েছিল কবে? এটির স্থাপনা হয়েছিল 28শে এপ্রিল 1916, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবং 1920 সালে এটির নাম পরিবর্তন করে কি করা হয়? এটির নাম পরিবর্তন করে স্বরাজ্য সভা করা হয়। কি করা হয়? স্বরাজ্য সভা কিন্তু করে দেওয়া হয়, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। এরপর দেখো, আধুনিক ভারতের স্থানীয় স্বশাসকের পথপ্রদর্শক হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হয়? রিপনকে, মায়োকে, লিটনকে, নাকি কার্জনকে? তো মনে রাখবে যে স্থানীয় স্বশাসক, তার পথপ্রদর্শক বা তার পিতা বলা হয় কাকে? রিপনকে, ঠিক আছে। 1882 সালে তিনি একটি রেজুলেশন নিয়ে এসেছিলেন, ঠিক আছে, রেজুলেশন। সেটা কি রেজুলেশন? সেটা রিপন রেজুলেশন নামে পরিচিত, এবং যেটিকে কি বলা হয়? ভারতের ম্যাগনা কার্টাও কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কে ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার করেছিল বা ইংরেজি শিক্ষা নিয়ে এসেছিল? লর্ড ম্যাকুলে, নাকি রিপন, ডালহৌসি, নাকি মাউন্টব্যাটেন? তো 1833-এর যে চার্টার্ড অ্যাক্ট, ঠিক আছে, সেই চার্টার্ড অ্যাক্টের পরে কিন্তু ভারতে বিশেষ করে ইংরেজি শিক্ষার বিস্তার হয়, এবং সেটা কি প্রাথমিক লেভেল থেকে, ঠিক আছে। এবং এই যে বিস্তারটা বা এই যে ইংরেজি শিক্ষার প্রসারটা কে নিয়ে এসেছিল? ম্যাকুলে কিন্তু নিয়ে এসেছিল, ঠিক আছে। এবং এই ম্যাকুলের নেতৃত্বেই, ঠিক আছে, প্রথম ভারতের ল কমিশন গঠন হয়। কি কমিশন? ল কমিশন প্রথম গঠন হয়, এবং এই ল কমিশন ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? ম্যাকুলে, ঠিক আছে, তিনি ছিলেন প্রথম চেয়ারম্যান। এবং তিনি দায়িত্বে ছিলেন 1834 থেকে 1838 পর্যন্ত, ঠিক আছে, তিনি এই সময়টা পর্যন্ত দায়িত্বে ছিলেন। এবং এই চার্টার্ড অ্যাক্টের মাধ্যমেই, ঠিক আছে, 1833-এর যে চার্টার্ড অ্যাক্ট একটা আইন, ঠিক আছে, এই চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে কি করা হয়েছিল? ভারতের যে দাস প্রথা, সে দাস প্রথাকে কি করা হয়েছিল? দাস প্রথাকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে 1843-এর সময় এই দাস প্রথাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়, ঠিক আছে। এবং এই 1833-এর যে চার্টার্ড অ্যাক্ট, এখানে গভর্নর জেনারেল, ঠিক আছে, গভর্নর জেনারেলের নাম পরিবর্তন করে কি করা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করা হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করা হয়, এবং গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল তার নাম পরিবর্তন করে করা হয় ইন্ডিয়ান কাউন্সিল, ঠিক আছে। এরপর দেখো, কার্জনের সময় নিচের কোনটি করা হয়নি? লর্ড কার্জনের সময় নিচের কোনটি করা হয়নি? কার্জনের সময়কালটা হচ্ছে তোমার 1899 থেকে 1905, ঠিক আছে। তো দেখো, বঙ্গভঙ্গ করা হয়নি, নাকি ফরমেশন অফ ভারতীয় লোকসেবা মণ্ডল, নাকি ফেমিনাইন কমিশনের স্থাপনা, নাকি হান্টার কমিশনের স্থাপনা? তো কার্জনের সময় কিন্তু হান্টার কমিশনের স্থাপনা হয়নি, কারণ হান্টার কমিশনের যে সময়কালটা, ঠিক আছে, এটা হচ্ছে 1882, আর কার্জনের সময়কালটা হচ্ছে 1899 থেকে 1905। তাহলে 1882 সময় কিন্তু হান্টার কমিশন গঠন করা হয়, এবং সেই সময় কে ছিল? রিপন ছিল দায়িত্বে, ঠিক আছে। এবং এই রিপনের সময়কালে 1881-তে
ভারতের প্রথম কিন্তু জনগণনা হয়, ফার্স্ট সেন্সাস ইন ইন্ডিয়া কখন হয়? 1881 সালে। ঠিক আছে, এই হান্টার কমিশনের মেন কাজ কী ছিল জানো? মেন কাজ ছিল প্রাইমারি এডুকেশনের বিস্তার ঘটানো, মানে শিক্ষাটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা এইটা দেখাই কাজ কী ছিল, হান্টার কমিশনের কাজ ছিল। ঠিক আছে, এবং এই বেঙ্গল পার্টিশন বা বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। এবং এই যে ফেমিনাইন কমিশন, এটির গঠন হয়েছিল 1899 থেকে 1900-র মধ্যে কিন্তু এই কমিশনের গঠন হয়েছিল, যেটি কার্জনের সময়কালের। কিন্তু হান্টার কমিশন এটা কিন্তু রিপনের সময়কালের। ঠিক আছে, এটা মনে রেখো। এরপর দেখো এখানে আরেকজন গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে কার্জন। কার্জন খুব গুরুত্বপূর্ণ, কারণ এর সময় কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। এবং এই লর্ড কার্জনের সময়েই কি করা হয়েছিল? একটা ইনস্টিটিউট গঠন করা হয়েছিল, যেটাকে বলা হয়েছিল কি এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। কোথায় হয়েছিল? মুজাফফরাবাদে। এবং রেলওয়ে বোর্ড, ঠিক আছে, রেলওয়ে বোর্ড প্রথম কার আমলে গঠন করা হয়? কার্জনের সময়কালে। ঠিক আছে, দেখো টেলিগ্রাফ লাইন প্রথম কোথায় স্থাপনা করা হয়? ভারতের প্রথম কোথায় টেলিগ্রাফ লাইন স্থাপনা করা হয়? ক্যালকাটা টু আগ্রা, নাকি আগ্রা টু জয়পুর, নাকি দিল্লি টু সিমলা, নাকি রানীগঞ্জ টু কলকাতা? তো দেখো ভারতের প্রথম টেলিগ্রাফ, ঠিক আছে, আসে কবে? 1851 সালে। 1851 সালে ভারতের প্রথম টেলিগ্রাফ খোলা হয় এবং এটি কলকাতার থেকে আগ্রা পর্যন্ত বিস্তার করা হয়েছিল প্রায় 800 মাইল। ঠিক আছে, কত মাইল? 800 মাইলের রাস্তা। এবং এটি কার সময়কালে হয়েছিল? ডালহৌজির সময়কালে হয়েছিল। ডালহৌজির সময়কালে এই টেলিগ্রাফ স্থাপনা হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো ভারতের কোন গভর্নর জেনারেল ওয়েন মেরিডেথের নামে কবিতা লিখতেন? মানে তার এটা কি ছিল? একটা উপনাম ছিল, ওয়েন মেরিডেথ। ডালহৌজি, নাকি রিপন, নাকি লিটন, নাকি ক্যানিং? তো ওয়েন মেরিডেথ নামে কে লিখতেন? লিটন লিখতেন। ঠিক আছে, তিনি 1876 থেকে 1880 এই সময় কি ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন। এবং তার লেখা একটা কবিতার বই কি? আফটার প্যারাডাইজ। বইটার নাম হচ্ছে আফটার প্যারাডাইজ। আফটার প্যারাডাইজ অর লেজেন্ড অফ এক্সাইল। ঠিক আছে, লেজেন্ড অফ এক্সাইল। এটা ছিল কি? এটা ছিল লিটনের একটা লেখা বইয়ের নাম। ঠিক আছে, এবং তিনি কি নামে লিখতেন? ওয়েন মেরিডেথ নামে কিন্তু তিনি লেখালেখি করতেন। এরপর দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জেলা পরিকল্পনা গঠন, ঠিক আছে, জেলা পরিকল্পনা গঠন, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, এই যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, এটির উল্লেখ আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? 243-এর জেডডি, নাকি 244-এর জেডডি, নাকি 242-এর জেডডি, নাকি 243-এর জেডই? তো মনে রাখবে 74তম যে সংবিধান সংশোধন, ঠিক আছে, 74th সংবিধান সংশোধনের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়? 243-এর জেডডিতে, 243-এর জেডডিতে কি করা হয়? ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিশনের গঠন করা হয়। বোঝা গেছে? নেক্সট দেখো ভারতের সংবিধানের 243V অনুচ্ছেদ অনুসারে পৌরসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়সের প্রয়োজনীয়তা কি? পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটির যে একজন সদস্য হওয়ার জন্য বয়স কত প্রয়োজন? আর্টিকেল 243-এর ভিতে এটির উল্লেখ আছে এবং এটি কততম বয়স করা হয়েছে? 21 বছর বয়স করা হয়েছে, ন্যূনতম 21 বছর। ঠিক আছে, এটির চর্চা কোথায় করা হয়েছে? ভাগ 9-এর এতে করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এরপর দেখো ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের বিধান রয়েছে? পঞ্চায়েত রাজ 10 নম্বর শিডিউল, 11 নম্বর, 9 নম্বর, নাকি 8 নম্বর? তো দেখো পঞ্চায়েত ব্যবস্থার যে উল্লেখ সেটা আমাদের সংবিধানের 11 নম্বর যে শিডিউল বা 11 নম্বর যে তফসিল আছে সেখানে উল্লেখ করা হয়েছে এবং এটি 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়। 73তম সংবিধান সংশোধন 1992 এর মাধ্যমে, এবং এটি লাগু হয় 24শে এপ্রিল 1993। এবং এই 24শে এপ্রিল কি করা হয়? পঞ্চায়েত দিবস হিসাবে পালন করা হয়। দেখো 12 নম্বর যে আমাদের শিডিউল আছে সেখানে কিসের আছে? মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটির চর্চা আছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 8 নম্বর শিডিউল। ঠিক আছে, 8 নম্বর শিডিউল আমাদের যে ভাষা,
সে ভাষার চর্চা আছে কিন্তু 8 নম্বর শিডিউলে। দেখো টোটাল আমাদের যখন সংবিধান তৈরি হয় তখন কিন্তু 8টাই শিডিউল ছিল, পরবর্তী ক্ষেত্রে আরও 4টি যুক্ত করে এবং বর্তমানে 12টি কিন্তু শিডিউলের কথা আমাদের সংবিধানে বলা রয়েছে। এরপর দেখো 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েতে যে সদস্য হন তাদের মেয়াদ কত, 4 বছর, 3 বছর, 6 বছর নাকি 5 বছর। তো আমাদের সংবিধানের ঠিক আছে পার্ট 9-এর যে 73তম সংবিধান সংশোধন তার মাধ্যমে কত বছর করা হয়েছে, 5 বছর করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কেন্দ্র রাজ্য এবং আন্তঃরাজ্য সহযোগিতার প্রচারের জন্য একটি আন্তঃরাজ্য ইন্টারস্টেট পরিষদের গঠন করার অধিকার কার আছে? ভারতের রাষ্ট্রপতির, নাকি ভারতের রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনকারই, নাকি প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার দুজনকারের, নাকি শুধুমাত্র প্রধানমন্ত্রীর? তো দেখো ইন্টারস্টেট যে কাউন্সিল সেটি গঠন করার অধিকার কার আছে? সেটি একমাত্র আমাদের প্রেসিডেন্টের আছে, আর্টিকেল নাম্বার 263 অনুসারে, আর্টিকেল নাম্বার 263 অনুসারে আছে। ঠিক আছে, এবং এই যে বডিটা, এই যে ইন্টারস্টেট কাউন্সিল, এটাকে কি করা হয়, একটা পার্মানেন্ট বডি করা হয়। পার্মানেন্ট বডি কবে করা হয়? 1990 সালে। ঠিক আছে, 1990 সালে সরকারিয়া যে কমিশন, সরকারিয়া কমিশনের সিফারিশে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কিন্তু এটাকে একটা পার্মানেন্ট বডি হিসাবে ঘোষণা করা হয়। এরপর দেখো 1973 সালের বাঘ প্রকল্পটি, টাইগার প্ল্যান, ঠিক আছে, কোন জাতীয় উদ্যানে শুরু হয়েছিল? ভিতরকণিকা, সঞ্জয় গান্ধী, জিম করবেট নাকি সুন্দরবন? তো এটি চালু হয়েছিল কবে? 1 এপ্রিল 1973। কোথায় করা হয়েছিল? জিম করবেটে করা হয়েছিল। জিম করবেট কোথায়? উত্তরাখণ্ড। এরপর তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই যে জিম করবেট এটির বর্তমান নাম কি? ঠিক আছে, তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, ইতিহাসে দেখলে আমরা বিভিন্ন ভাইসরয়, গভর্নর জেনারেলের নিয়ে আলোচনা করলাম, ভূগোলে আমরা এখন কি ন্যাশনাল পার্ক নিয়ে আলোচনা করছি। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে তোমাদেরকে একটা সেপারেট পিডিএফ আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপলোড করব। সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে যে কোন গভর্নর কি কাজ করেছে, এটা অলরেডি আমি আপলোড করে রেখেছি যদিও। আর যে ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কোন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এবং সেটির বর্তমান নাম কি, সেটা কিন্তু একটা পিডিএফ হিসেবে তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, এই ক্লাসটা আপলোড হয়ে যাক, তারপরে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। বুঝে গেছে? নেক্সট প্রশ্ন দেখো, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায়? হিমাচল প্রদেশে অবস্থিত। এখানে দেখো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, সঞ্জয় গান্ধী মুম্বাইয়ে অবস্থিত, এবং সুন্দরবন তো তোমরা জানোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ঠিক আছে, এরপর দেখো ভারতের স্নো লেপার্ড যে প্রকল্প সেটি কবে চালু হয়? স্নো লেপার্ড প্রকল্পটি ভারতে চালু হয়েছিল তোমার 2009 সালে। ঠিক আছে, নেক্সট দেখো কি, জম্মু কাশ্মীরের যে ছোটোখাটো যে তৃণভূমিগুলো দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? মার্গ, বেতন, নাকি বুগিয়াল, নাকি দুয়ার? তো দেখো যে ছোট ছোট ঘাস দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় মার্গ। কি বলা হয়? মার্গ বলা হয়। ভারতের যে লবণাক্ত ক্ষারীয় মাটি তাকে কি বলা হয়? কল্লর, রেগুর, খাদার, নাকি বাঙ্গার? তো ভারতের যে লবণাক্ত ও ক্ষারীয় মাটি আছে তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে কল্লর। ঠিক আছে, এরপর দেখো পলিজোমে রাইবোজোমের ভূমিকা কি? এটা খুব সহজ, এটা নিয়ে তোমাদেরকে আমি 10 থেকে 15 বার করিয়েছি। সেটা হচ্ছে কি, ট্রান্সলেট দ্য এমআরএনএ ইনটু প্রোটিন। এমআরএনএকে প্রোটিনে পরিবর্তন করাই হচ্ছে পলিজোমের রাইবোজোমের কাজ। এরপর দেখো নিচের কোনটি কোষের পরিপাকতন্ত্র হিসাবে কাজ করে? কোষের বাইরে থেকে গৃহীত উপাদানগুলিকে হ্রাস করতে এবং কোষের অপরিপাচ্য উপাদানগুলিকে হজম করতে উভয়ে কাজ করে। তো আমাদের কোষের পরিপাকতন্ত্র কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়, কারণ এই লাইসোজোম কী করে, যে সেলগুলো মরে যায় তাদেরকে কি করে পাচন করে দেয়। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ইউনেস্কো স্বীকৃত নৃত্যশৈলী? ইউনেস্কো, ঠিক আছে, ভাংড়া, দলখাই, কালবেলিয়া, নাকি গিদ্দা? তো দেখো এখানে যে ডান্সগুলি আছে তার মধ্যে কালবেলিয়াকে, যেটি রাজস্থানের একটি কি ফোক ডান্স, এই কালবেলিয়াকে কি করা হয়েছে? ইউনেস্কোর যে ইন্টেলিজিবল সাইট আছে সেখানে কিন্তু যুক্ত করা হয়েছে। ভাংড়া কোথাকার? ভাংড়া হচ্ছে তোমার পাঞ্জাবের। ঠিক আছে, দলখাই হচ্ছে তোমার উড়িষ্যা, এবং গিদ্দা কোথাকার? পাঞ্জাবের।
এই ডান্সগুলো কিন্তু মনে রাখো, তোমাদেরকে ফোক ডান্সের ক্লাস অলরেডি করানো আছে, তোমরা সেখান থেকে কিন্তু গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন নৃত্যটি মন্দিরে নিবেদিত এবং আগে সাদির নামে পরিচিত ছিল। দেখো এটা সবাই জানো যে ভারতনাট্যম যে ডান্স সেটা কিন্তু মন্দির থেকে শুরু হয়েছিল এবং তার জন্য এটির নাম কি সাদির নৃত্য নামে পরিচিত, ঠিক আছে। এটা ডান্সটা কোন ভগবানকে মানে উল্লেখ করে করা হয়, সেটা হচ্ছে আমাদের ভগবান শিবকে, ঠিক আছে। তো দেখো তোমাদের মক টেস্টে যে প্রশ্নগুলি ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি, এখানে খুব বেশি বিস্তারিত আলোচনা করিনি, কারণ যে প্রশ্নগুলি তোমাদেরকে করিয়েছি সেই সব বিষয়ে অলরেডি তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কী করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, ক্লাসটিকে শেয়ার করবে এবং তোমাদের যাদের এই পিডিএফগুলো প্রয়োজন তারা কী করবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে করিয়েছি এগুলো কিন্তু আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, সেটা ডাব্লিউবিপি হোক, কেপি হোক, এসএসসি সিএইচএসএল হোক, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল হোক, সেই লেভেলের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে। কারণ কি, আমি এখন পর্যন্ত প্র্যাকটিস সেটে যতগুলো প্রশ্ন করিয়েছি সেগুলো সব এসএসসি লেভেলের প্রশ্ন। কারণটা কি, কারণ তোমরা যখনই কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপির এক্সাম দিবে তো সেখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ থাকবে যে তুমি কোন লেভেলের প্রশ্ন করে এসেছো। এসএসসি যে লেভেলের প্রশ্ন করে সেই লেভেলের প্রশ্ন কিন্তু কলকাতা পুলিশে হয় না, কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডটা যাতে হাই থাকে তার কারণে তোমাদেরকে কলকাতা পুলিশ লেভেল থেকে একদম এসএসসি লেভেলের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। জয় হিন্দ।